প্রথমত আমি ছোটবেলা থেকেই রাজনীতি করি। আমার বাবা মার কাছ থেকে অনুপ্রেরিত হয়ে তারা জিয়াউর রহমানের অনেক ভক্ত ছিল আর কি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক ছিলেন। আমরা রাজনীতিটা শুরু করেছি বিরোধী দল থাকা অবস্থায় 2001 থেকে 2006। তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন আমরা রাজনীতি অতটা বুঝতাম না। বিরোধী দল যখন আমরা আসছি 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন থেকে আমাদের রাজনীতিটা শুরু। এই সময় আপনারা জানেন দীর্ঘ 17 বছর অনেক বিএনপির নেতাকর্মী যারা আছে, ছাত্রদল, যুবদল, বিএনপি অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। তার ভিতরে সবচেয়ে থেকে পরিশ্রম ছাত্রদলটা অনেক বেশি করেছে। এটা কোনো অংশে কোনো সংগঠন থেকে ছাত্রদল পরিশ্রম কম করেনি। এর ভিতরে আমরা যারা ছিলাম তরুণ, আমাদের পরিশ্রমটা অনেক বেশি ছিল। হচ্ছে আপনার সর্বপ্রথম ছাত্রদল যদি বলেন 2013 সালে আমার ছাত্র জীবনের সর্বপ্রথম আমি মামলা হয়। ওই সময় আপনার 2013 সালের 9 অক্টোবর বিএনপি দেশব্যাপী অবরোধ ডাকে। এই অবরোধের ভিতর ওই সময় আমার নামে 3টা মামলা হয়। আপনার ব্যাপক সংঘর্ষে লিপ্ত হই। আমি মানুষ ছোট ছিলাম তখন, কিন্তু সংঘর্ষটা অনেক বড় ছিল। আমরা এক পর্যায়ে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার, তারপরে পুলিশ একসাথে মোকাবেলা করতে হয়। ওই সময় আমার নামে মামলা হয় 3টা। আর 2014 সালের যে আন্দোলন নির্বাচনের আগে, যেহেতু 2014 সালের নির্বাচন বিএনপি বর্জন করেছিল, আন্দোলন ডেকেছিল, দেশব্যাপী কঠোর আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। ওই আন্দোলন হচ্ছে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কখনো রাত্রে ঘুমাতে পারেনি, বাসায় থাকতে পারেনি, তারপরে আপনার ক্যাম্পাসে ঠিক মতো যেতে পারেনি। ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যাপক ডিস্টার্ব ছিল, মানে অনেক সংগ্রামের মাধ্যম দিয়ে আমাদের ছাত্রদলটা করতে হয়েছে। 2014 সালের নির্বাচনের পরে আপনারা জানেন যে আমাদের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার যে গুলশান বাসভবন বালুর গাড়ি ধারা অবরোধ করা হয়েছিল। ওই সময় তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আপনার শ্রমিকদের নিয়ে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে গিয়েছিল। তখন আমরা বেশ কিছু লোকজন আপনার অবস্থান নিয়েছিলাম হচ্ছে গুলশান 2-এ। অবস্থান নিয়ে ওরা প্রায় 4 থেকে 500 লোক ছিল। এই 4 থেকে 500 লোককে ছত্রভঙ্গ করে দিয়েছিলাম আমরা 50 থেকে 60 জন লোক। খুব রিস্কি আন্দোলন ছিল এটা। কেউ বাসার ছাদে অবস্থান নিয়েছিলাম, কেউ জানালায় অবস্থান নিয়েছিলাম। অবস্থান নিয়ে আন্দোলনকে আমরা মোকাবেলা করেছি। ওই সময় আমাদের বহুত সহযোদ্ধা গুম হয়েছিল, অনেকে আর কখনো খুঁজে পাইনি। আর কিছু আসছে, আল্লাহর রহমতে আমি ওই দিন বেঁচে গিয়েছিলাম। আন্দোলন যখন 14 সালে শেষ হলো, শেষ হওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা 2015 সালে আপনার কথাকথিত বিএনপি ব্যারিস্টার নাজমুল হুদার যে দল ছিল তাকে ওরা আসল বিএনপির নামে বলে আর কি। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 1 জানুয়ারি। আপনার 2 জানুয়ারি 2015 সালে আমরা পল্টন পার্টি অফিসে যাই। সেদিনকে হচ্ছে আপনার 10 থেকে 15 জন মধ্যে আমরা পার্টি অফিসে ছিলাম, বেশি না। আর রুহুল কবির রিজভী ভাইয়ের বাসায় ছিলাম। আমরা দুপুরে খাবারের আয়োজন করতেছিল রিজভী ভাই, আমাদের ধরে খাবার নিয়ে আসতেছে। তখন হঠাৎ করে রিজভী ভাইয়ের কাছে ফোন আসলো যে কথাকথিত আসল বিএনপি ব্যারিস্টার নাজমুল হুদার মেন নেতৃত্বে আপনার 4 থেকে 500 নেতাকর্মী নিয়ে আমাদের পার্টি অফিস ঘেরাও করতে আসতেছে। এই পর্যায়ে আমরা রিজভী ভাই মানে কেমন যেন হয়ে গেল বিষয়টা, যে এতটুকু সময়ের ভিতর পল্টন পার্টি অফিসে মাত্র আমরা 10 থেকে 12 জন, আর ওরা 4 থেকে 500 নেতাকর্মী আসতেছে, কিভাবে ওদের মোকাবেলা করব? তখন রিজভী ভাই আমাদের দিক নির্দেশনা দিল। আমরা নিচে গেলাম, নিচে গিয়ে সামনের দিকে তাকালাম, আপনার পল্টন যে মসজিদ আছে মসজিদের দিকে তাকালাম, দেখলাম শুধু 4 থেকে 500 জন, উপরে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা, আর ওদের হাতে লাঠি। তখন বুঝতে পারলাম যে ওরা আসল বিএনপি না, ওরা হচ্ছে ভাড়াটিয়া বিএনপি। ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ওদের ভাড়া করে নিয়ে আসছে, বিভিন্ন বস্তি থেকে বিভিন্ন থানা থেকে ভাড়া করে নিয়ে আসছে। তখন মনে হলো যে এদের মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা না করি তাহলে আমাদের পার্টি কিছু সময়ের জন্য যদি আমাদের পার্টি দখল করে নেয়, এটা আমাদের জন্য ব্যাপক একটা এফেক্ট পড়বে। 20 থেকে 30 জন আমরা ছিলাম, কিন্তু সবাই তখন লাঠি ধরে নিই। যখন 4 থেকে 5 জন আমরা লাঠি নিলাম হাতে, লাঠি নিয়ে ওই সময় আমাদের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট তারেক ভাই। উনি অনেক ভূমিকা পালন করছে তখন। আর আরেকটা ছোট ভাই আমার সাথে ছিল তিতুমিরেরই। এই 4 থেকে 5 জন লাঠি নিয়ে যখন ওদের মোকাবেলা করতে শুরু করলাম, তখন মনে মনে ভাবছিল যে এই ম্যাচটা হচ্ছে টেস্ট ম্যাচ খেলবো না, ম্যাচটা খেলতে হবে T20। যেহেতু ওরা সংখ্যায় অনেক বেশি, তাই ম্যাচটাও খেলতে হবে T20। এমন ভাবে লাঠি চালানো শুরু করলাম। তখন আমরা 5 মিনিটে তাকিয়ে দেখলাম 4 থেকে 500 লোক সব হাওয়া হয়ে গেছে, কারো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলাম, আমাদের পার্টি অফিস আমাদের দখলে আমরা রাখলাম। রাখার পরে আমরা পুলিশ এই সাইড দিয়ে আমার কানের সাইড দিয়ে স্পিডে কি যেন এটা চলে গেল। আমি ভাবলাম এত স্পিডে কি গেল? তখন সামনে তাকিয়ে দেখলাম যে এত স্পিডে পুলিশের গুলি গেছে। তারা সম্পূর্ণ ব্যারিস্টার নাজমুল হুদা পুলিশের প্রস্তুতি নিয়ে আসছিল, পুলিশ তাদের পক্ষে ছিল, আমাদের বিপক্ষে ছিল। আমরা পল্টন পার্টি অফিসে উঠলাম। ওঠার পরে পুলিশ আমাদের আশেপাশে ডিবি থেকে শুরু করে প্রশাসনের যত বাহিনী আছে আমাদের অবরুদ্ধ করে ফেললো পার্টি অফিসের ভিতর। অবরুদ্ধ করার পরে বেশ কিছুক্ষণ পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাসায় যে নামলাম। তার নামার সাথে সাথে ডিবির একটা গাড়ি আমাদের 4 জনকে ডিবির গাড়িতে তুলে আমাদের 4 জন নিয়ে চলে গেল পল্টন থানায়। গিয়ে দেখলাম আরো সর্বমোট মনে হয় 20 জন মতো তারা এর আগেও নিয়ে গেছে। আমাদের নিয়ে 20-25 জন হবে। কারো নিয়ে আসছে গলি থেকে, কেউ খাবার খাচ্ছিল, আবার এমনও লোক নিয়ে গেছে যারা রাজনীতির সাথে জড়িত না, তাদেরকেও নিয়ে গেছে। এবার ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় রাত হচ্ছে। আমার সাথে 3 জন নিয়ে গেছে সবাইকে ছেড়ে দিল। সকাল পর্যন্ত আমি 5 জন মতো ছিলাম আমরা। আমি একটা পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেস করলাম যে ভাই সবাইকে তো ছেড়ে দিলেন, তা আমাদের কি করবেন? বলছে আপনার নাম কি? আমি আমার নাম বললাম। নাম বলার বলছে ভাই আপনাকে তো ছাড়া যাবে না। আমি বলছি কেন? ওর একটা কাগজ নিয়ে আসছে, কাগজের উপরে লাল কালি দিয়ে লেখা BNP।
আমি বলছি আমার নামের উপর এটা লেখা কেন? বলছে পুলিশ ভেরিফিকেশন আপনার থানাতে গেছিল, আপনার গ্রামে গেছিল, আপনার গ্রামে আপনার মারে জিজ্ঞেস করছে যে আপনারা কোন দল করেন। আপনার মা স্পষ্টভাবে বলে দিছে যে আমার ছেলে ঢাকাতে ছাত্র দল করে, আমরা বিএনপি করি। বলছে আপনি বিএনপি পরিবারের সন্তান, আপনাকে ছাড়া যাবে না। সেই মামলাতে আপনার সাজা আমাদের সরাসরি কোর্টে নিয়ে চলে গেল। কোর্টে নিয়ে 10 দিন রিমান্ড চাইলো। ওই জায়গায় আপনার 5 দিন রিমান্ড মঞ্জুর করলো। রিমান্ড শেষে আপনার ওই জায়গায় আমাদের 2টা মামলা দেওয়া হলো। 2টা মামলা দেওয়ার বলে রিমান্ড শেষ করে চলে গেলাম জেল হাজতে। ওই জায়গা থেকে জামিনে বেরিয়ে আসলাম। এইভাবেই চলতে থাকলো আর কি। এইভাবে 2015 কেটে গেল। এবার 2018 যে আন্দোলন, 18 আন্দোলনের আগে যেটা হয়েছিল আপনার ম্যাডাম যে সাজা দিছে, এটা আপনারা জানেন। এই সাজাতে আমাদের পরিস্থিতিটা ভয়ঙ্কর ছিল। আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারতাম না, 10 জন এক জায়গায় দাঁড়াতে পারতাম না। আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার, পুলিশও তখন ফুল আওয়ামী লীগের ভূমিকায় ছিল। পুলিশ যে জনগণের বন্ধু তখন সেটা ছিল না, তারা ফুল আওয়ামী লীগের ভূমিকায় ছিল। আমাদের লোকজন, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধাদের গলিতে টেনে নিয়ে যেত, টেনে নিয়ে ঘরের ভিতরে ঢুকে নির্যাতন চালাতো। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর কি। এই পরিস্থিতি মোকাবেলা করে ম্যাডামের প্রত্যেকটা হাজিরায় আমরা অংশগ্রহণ করেছিলাম, বিশেষ করে আমি অংশগ্রহণ করেছিলাম। আর ওই মামলায় ম্যাডামের যেদিন রায় হয় তখন গুলশানের পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর ছিল। গুলশান থেকে একদম কোর্ট এরিয়া পর্যন্ত আলী আমাদের সাহেব ভ্রাম্যমান করছিল, এটা আপনারা জানেন, বক্সিবাজার। ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। গুলশান থেকে একমাত্র বাইক নিয়ে আমি একাই গিয়েছিলাম। আমার সাথে সাংবাদিক ছিল বাইক নিয়ে, এছাড়া আর কোনো আমাদের নেতাকর্মী কেউই ছিল না, কেউ আসতে পারছিল না। পুলিশের এতটাই চাপ ছিল। পুলিশ বারবার আমাকে সতর্ক করেছিল যে আপনি এই বাইকের নিয়ে এই বহর থেকে চলে যান। ওই দিনকে আমি বলতে পারি আমি রাজসাক্ষী। আমাদের বিএনপির নেতাকর্মীরা কে কোন জায়গা থেকে মিছিলের সাথে ম্যাডামের গাড়ি ভরের সাথে অ্যাডজাস্ট হয়েছিল। এই যে আমাদের পিছনে হাতিঝিলে ম্যাডামের গাড়ি ভর বের হয়েছিল। আপনার হচ্ছে হাতিঝিল হয়ে নাবিস্কো হয়ে মগবাজার হয়ে মগবাজার থেকে হাবিবুর নবী খান সোহেল ভাই বিশাল এক মিছিল নিয়ে ম্যাডামের গাড়ি ভরের সাথে এক হয়। বাইক রেখে আমি তখন হেঁটে রওনা দিচ্ছিলাম। ততক্ষণে প্রায় হাজার হাজার নেতাকর্মী, কিন্তু বিভিন্ন সাইড থেকে মগবাজার থেকে গলিতে দেখতাম আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা আমার ভাইদেরকে নিয়ে যেত, নিয়ে গিয়ে ভিতরে গলির ভিতরে ঢুকে নির্যাতন করতো, রুমের ভিতরে ঢুকে নির্যাতন করতো। কিন্তু পুলিশ কোনো ভূমিকা ছিল না, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতো। যখন আমরা মিছিল টেনে কাকরাইল মোড় পর্যন্ত গেলাম, কাকরাইল মোড়ে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সামনে দেখতে পেলাম। পুলিশ তখন টিয়ার গ্যাস, রাবার বুলেট, গুলি ছোড়া শুরু করলো। আমরা সর্বোচ্চভাবে তাদের মোকাবেলা করার চেষ্টা করলাম। যখন কোনোভাবেই তাদের সাথে মোকাবেলা করে পারতেছিলাম না, তখন হঠাৎ দেখলাম একটা রিকশাই করে আমাদের মহাসচিব আমাদের সামনে আসলো। মহাসচিব বিশেষ সামনে এসে নেমে আমাদের বলল যে ম্যাডাম আমাদের বলেছে চলে যাওয়ার জন্য। ততক্ষণ আমরা শুনতে পারলাম যে ম্যাডামের ওই মামলায় রায় হয়ে গেছে, ম্যাডামের সাজা হয়ে গেছে। ম্যাডাম আমাদের নির্দেশ দিয়েছে বাসায় ফিরে যাওয়ার জন্য। আমরা তখন বাসায় ফিরে গেলাম। এটা হচ্ছে আপনার 2017 থেকে ম্যাডামের সাজার যে কাহিনীগুলো এগুলো আর কি। আর 2018 সালে সেই নির্বাচন, এই নির্বাচনের আপনারা জানেন যে বিএনপি অংশগ্রহণ করেছিল, 18 সালে নির্বাচন অংশগ্রহণ করেছিল, কিন্তু আওয়ামী লীগ ঠিক আগে যেভাবে নির্বাচন করেছে 2014 সালে ঠিক সেভাবে নির্বাচনটা করে নিয়েছে। নির্বাচন পরবর্তীতে বিএনপি আন্দোলনটাকে, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলনটা করেছি। আর 28 অক্টোবর আপনারা জানেন বিএনপির পল্টন পার্টি অফিসে একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের উপর অ্যাটাক করে, আমরা তাদের মোকাবেলা করেছি। কিন্তু এতটাই তীব্র ছিল তাদের অ্যাটাক, এতটাই তীব্র ছিল তাদের রাবার বুলেট, তাদের গুলি, আমরা বেশিক্ষণ থেকে দাঁড়াতে পারি নাই। আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, ছত্রভঙ্গে যার যার মতো চলে গেছি। তারপরের দিন থেকে বিএনপি আমাদের দল হরতালে যায়। হরতাল আমরা স্বতঃস্ফূর্তভাবে যতটুকু পেরেছি বিভিন্ন গলি থেকে, বিভিন্ন থেকে 10 জন 20 জন সংগঠিত হয়ে হরতাল করার জন্য। এর মাঝে হঠাৎ শুনতে পেলাম যে কোর্টের আমার যে মামলা, ওই যে পল্টন বিএনপি পার্টি দখল করার সময় যে মামলাটা ছিল, আমরা যখন প্রতিরোধ করেছিলাম ওই মামলাটা গ্রেপ্তার হয়েছিলাম। ওই মামলার নাম্বার ছিল 10-1-15 পল্টন থানা। ওই মামলাটায় আমার সাজা দিয়েছে, সাজা হয়েছে 2 বছর 6 মাস। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই মামলায় যত কজন আসামি ছিল একজনকে খালাস দেয় নাই। সিএমএম কোর্ট 10, তারপরে পরের মামলাটা ট্রান্সফার হয় 15-তে। 15 বিচারক ছিলেন, উনি সবাইকে শাস্তি দিয়েছেন। কারো দিয়েছেন 5 বছরের সাজা, কারো দিয়েছেন 2 বছরের সাজা, 2 বছর 6 মাসের সাজা দেওয়া হয়। তখন পুলিশ আপনার যেহেতু সাজাপ্রাপ্ত আসামি ছিলাম, একটা ভয় ছিল। আমার গ্রামের বাড়িতে ব্যাপক ডিস্টার্ব করতো। মায়ের কাছে যেত, বাবার কাছে যেত, গিয়ে বলতো যে আপনার সন্তানের ঠিকানা দেন, আপনার সন্তানকে গ্রেপ্তার করব, আপনার সন্তান ঢাকা শহরে এগুলো কেন করে। কিন্তু আমার মা সবসময় তাদেরকে জবাব দিত যে দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার ছেলে আন্দোলন করছে, এগুলো করতেই পারে স্বাভাবিক। আপনারা যদি আমার ছেলেকে গ্রেপ্তার করতে পারেন তাহলে বের করেন, সমস্যা নেই, আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু আমরা বলতে পারবো না আমার ছেলে কোথায় আছে। আর একটা অভিমান ছিল, দলের প্রতি একটা অভিমান ছিল। এই দীর্ঘ 17 বছর আন্দোলনের ভিতরে আপনার আমি একবার শুধু তিতুমির কলেজের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, সেটা ছিল মাসুম হিমেল কমিটির দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল। তখন থেকে এজিএস হওয়ার পরে আমি মনস্থির করি যে মহানগরের রাজনীতি করব। ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, মহানগরের রাজনীতি করা শুরু করলাম। মহানগর রাজনীতি বয়সও আপনার প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। আর ওই কমিটিটা আমাদের হয়েছিল 2017 সালে, 17 সালের দিকে তিতুমির কমিটি হয়েছিল। তারপরে আপনার মহানগর করতাম এবং মহানগরের 2 থেকে 3টা কমিটিতে আমি আসতে পারি নাই। এই নিয়ে একটা মন খারাপ ছিল, কিন্তু কোনোভাবেই দল থেকে দূরে যাওয়া, আন্দোলনে এইগুলা করতাম না, এগুলোতে সবসময় অংশগ্রহণ করতাম। এটা বিশ্বাস ছিল আমার যে ভালো কিছু হবে।
আমি লেগে থাকবো, আমার ধৈর্যের ফলাফল আমি পাবো। আপনার সাজার পরে তখন একটু অভিমানের মতো একটু চুপচাপ থাকতাম, আপনার একটু প্রোগ্রামে কম যেতাম। আর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিল, দায়িত্বশীল যারা ছিল, তাদের কমিটির জন্য সবসময় চাপ দিতাম যে আমাদের রাজনৈতিক পরিচয়টা নিশ্চিত করেন। আজকে আমরা যদি রাস্তাঘাটে কোনো কিছু যদি হয় বা পুলিশ আমাদের গ্রেপ্তার করে, আমরা কি বলবো, আমরা কি করি, আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই, তো তাদের একটু চাপে রাখতাম আর কি। এর ভিতরে আপনার 5 জুন বাংলাদেশের ইতিহাসে যেই স্বৈরশাসক পতনের যে আন্দোলন, জুলাই আন্দোলন, 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলে, আপনারা জানেন। মূলত হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন থেকেই আন্দোলনের সূত্রপাত। এই আন্দোলনটা সর্বপ্রথম আমি পর্যবেক্ষণ করতেছিলাম, প্রথম দিকে আন্দোলনটা অংশগ্রহণ করে নাই, পর্যবেক্ষণ করতেছিলাম। যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হলগুলাতে, মানে আমাদের ছাত্রীবন্ধুর হলগুলাতে যখন আক্রমণ শুরু করে, তখন জিনিসটা খুব খারাপ লাগতেছিল আমার। এ কেমন কথা, একটা মেয়ে, আমাদের বোন, তাদের গায়ে কেন হাত তুলবে? তাদের যদি শক্তি থাকে, তাদের সামর্থ্য থাকে, তারা আমাদের সাথে আসুক, আমরা তাদের এগেনস্ট পার্টি, আমাদের সাথে আসুক লড়াই করার জন্য, তারা মেয়েদের গায়ে হাত তুলে কেন? সবচেয়ে থেকে বেশি আঘাত করে হচ্ছে একটা মেয়ে আছে, আপনারা দেখবেন ছাত্রলীগের একজন কর্মী ওই মেয়েটার মাথায় আঘাত করে, মাথার ভিতরে আঘাত করে। এটা আমার খুব খারাপ লাগে যে একজন পুরুষ হয়ে একটা মেয়ের মাথার ভিতরে আঘাত করে কিভাবে? সে ছাত্রলীগ করুক, সে ছাত্রলীগ করছে করুক, সমস্যা নেই, তাই বলে মানে সে যে মানুষ, সে মনুষ্যত্ববোধটা তাদের ভিতরে থাকবে না? তখন আমি সিদ্ধান্ত নেই যে আর ঘরে বসে থাকা যাবে না। এখন যদি আমি ঘরে বসে থাকি, আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জালেম শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমার বোনদের পাশে দাঁড়াইতে হবে, ভাইদের পাশে দাঁড়াইতে হবে। তখন থেকে আমার সংগঠনে যারা নেতাকর্মী আছে, আমার যারা ছোট ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ শুরু করি। যোগাযোগ করে আমার আন্দোলনের মূল স্পট ছিল হচ্ছে আপনার রাজধানীর নতুন বাজার থেকে আবুল হোটেল পর্যন্ত। সর্বোচ্চ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেতাম ওই স্থানে। যাওয়ার পরে মনে মনে ভাবতাম যে কোন গলিতে বের হব, কারো খুঁজে পেতাম না, কিন্তু নেট বন্ধ, সবার সাথে ফোনে যোগাযোগ, সবারই বলে দেওয়া হতো যে এই স্পট থেকে সবাই একসাথে বের হব। প্রথম কি কারো খুঁজে পেতাম না। যখন একটা রিক্সা নিতাম, রিক্সাওয়ালারা অনেক ভূমিকা পালন করছে, ডাকার সাথে সাথে রিক্সা আসতো। রিক্সায় দাঁড়িয়ে যখন স্বৈরাচার বিরোধী স্লোগান শুরু করতাম, তখন আপনার দেখতাম কোথা থেকে হাজার হাজার নেতাকর্মী চলে আসতো। ভাবতে পারতাম না যে এত মানুষ কোথা থেকে আসলো, কেউই ছিল না। যখন স্লোগান শুরু করলাম, এই মানুষ কোথা থেকে আসতেছে, তখন আপনার রাজধানী নতুন বাজার থেকে স্লোগান দিতে দিতে একদম রামপুরা আবুল হোটেল পর্যন্ত যেতাম। এইভাবে আপনার 4 থেকে 5 দিন চালিয়ে গেছি। তারপরে চূড়ান্ত আন্দোলনের যে সিদ্ধান্তগুলো, বিশেষ করে আপনার হচ্ছে 19 জুলাই, 18 জুলাই, 20 জুলাই, যে চূড়ান্ত আন্দোলনগুলো, চূড়ান্ত আন্দোলন আগে 5 আগস্টের আগে যেগুলো, এই দিনগুলো ভয়ঙ্কর দিন ছিল। যখন হচ্ছে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটিতে আমি আমাদের নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করি। ওই জায়গায় আরেকটা কথা বলে রাখি, আমরা জুলাই যারা করেছি, এখন আমরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিতে লজ্জা পাই। কারণ হচ্ছে এর মূল বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে, তখন আমরা দেখেছি যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সম্মান করি, তারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে, তারা সবাই হলগুলো থেকে কেউ থাকতে পারে নাই, হল ছেড়ে দিয়েছে, হল ছেড়ে দিয়ে যার যার মতো মশে চলে গেছে। তখন কিন্তু আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। তখন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা। আমি যেহেতু তিতুমিরে ছিলাম, আবার মহানগরের ছাত্রনেতা, আমার সংগঠনের নেতাকর্মীরা ছিল, আর ব্র্যাক ইউনিভার্সিটির ব্যাপক একটা ভূমিকা ছিল, স্ট্রয়েজ ইউনিভার্সিটির ব্যাপক একটা ভূমিকা ছিল, কানাডিয়ান ইউনিভার্সিটির ব্যাপক একটা ভূমিকা ছিল। কানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাকের সামনে যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল, আপনার পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হই আমরা। ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্রয়েজ ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, আর ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এবং বিএনপির আরও অনেক নেতাকর্মী, বাড্ডা থানার লোকাল যে নেতাকর্মী আছে, তারা মানে সবাইকে চিনতাম আর কি। কারণ যেহেতু 17 বছরের সংগঠনটা করেছি, সবার ফেস চিনি। আমাদের দলের 90% মানুষই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা যখন পুলিশের সাথে সংঘর্ষে যখন পুলিশে তাড়া করলাম, আমরা প্রথমে পুলিশকে বোঝানোর চেষ্টা করি যে এই আন্দোলনটা আমাদের যৌক্তিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, এটা আপনারা করতে দেন, আপনারা দাঁড়ায় থাকেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন না করে তারা আওয়ামী লীগের মতো ব্যবহার আমাদের সাথে শুরু করে। তারা আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার নিয়ে তারা আমাদের উপর আক্রমণ শুরু করে। তখন আমরা বাধ্য হয়ে প্রতিরোধ করতে চাই। যখন আমরা প্রতিরোধ করতে গেলাম, তখন আপনারা দেখবেন 7 থেকে 8টা পুলিশ, আমরা তাদের মেরে ফেলবো এরকম কোনো লক্ষ্য আমাদের ছিল না, কারণ তারাও আমাদের ভাই। আমরা জাস্ট বোঝাতে চেয়েছি আপনারা চলে যান। তারা জীবন বাঁচানোর জন্য চলে গেছে। অনেক লোকজন থাকে, তো একটা আন্দোলনে তো হাজার হাজার লোক, মানে কার টেন্ডেন্সি কি থাকে সবাইকে তার মোকাবেলা করা সম্ভব না। তারা জীবন বাঁচানোর জন্য তারা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে, একেবারে ছাদে আপনারা দেখেছেন, তারা ছাদে চলে যায়। তখন তাদের উদ্ধার করার জন্য আপনার র্যাবের যে টহলের যে আপনার হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টারে তাদের উদ্ধার করার জন্য বারবার এই অঞ্চলে চক্কর দিচ্ছিল র্যাবের হেলিকপ্টার। তখন আন্দোলনটা ব্যাপক আকারে একটা সৃষ্টি হচ্ছিল, বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল যে র্যাবের হেলিকপ্টার কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে পুলিশ উদ্ধার করার জন্য বারবার টহল দিচ্ছে। র্যাব পরে তাদের উদ্ধার করে নিয়ে যায়। ওই দিনকে আমাদের বেশ
কিছু সহযোদ্ধা আমার চোখের সামনেই নিহত হয়েছিল। দেখেছি আপনার রক্ত মাখা শরীরে রোডের ভিতর পড়ে আছে, কেউ নিয়ে আসতেও যাচ্ছে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি। জুলাইয়ের যেটা আমরা বলি 1400, আসলে 1400 নিহত হয়েছে। এটা আমি যেটা মনে করি, আমি যেহেতু জুলাইয়ের মাঠে ছিলাম, জুলাই যোদ্ধা, 1400 বেশি, অনেক বেশি। আমার চোখের সামনেই রামপুরা যে ব্রিজের উপর অগণিত লাশ আমি ওই জায়গায় পড়ে থাকতে দেখেছি। তারপরে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে দেখেছি, ব্রাক ইউনিভার্সিটির সামনে দেখেছি, তারপরে আপনার নতুন বাজারে দেখেছি, অনেক লাশ দেখেছি। প্রকৃত হিসাবে আমার যেটা মনে হয় জুলাইয়ের যে 1400 বলা হয়, 1400 এটা বেশি হবে, এটা কম হবে না, 1400 এটা বেশি হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার 18 জুলাই যখন আমরা মিছিল নিয়ে বের হই, আমাদের খুব ডিস্টার্ব করতো আওয়ামী লীগ। কীভাবে ডিস্টার্বটা করতো? আমি তো স্লোগান দিতাম, আর আন্দোলন যারা করতো, একই স্পটে যারা আন্দোলন করতো, প্রায় 90% মানুষই আমাদের 4-5টা ছেলেকে চিনতো। যেহেতু আমরা স্লোগান মাস্টার ছিলাম, আমাদের 4-5 জনকে চিনতো। তখন বিভিন্ন গলি থেকে আমাদের ছেলেগুলো টেনে টেনে নিয়ে যেত, যারা আন্দোলন করেছে আওয়ামী লীগের ক্যাডাররা টেনে টেনে ব্যাপক নির্যাতন করতো। তারপর হচ্ছে এর ভয়ঙ্কর কথা, আবার হচ্ছে বিভিন্ন ছাদ থেকে আমাদের উপর ইট নিক্ষেপ করা হতো। কারণ মাথায় পড়তো, সে মাথা 2 ভাগ হয়ে গেছে, রক্ত বের হয়েছে, মানে দেখার মতো থাকতো না আর কি। তখন মাইক আমি হাতে নিলাম, হাতে নিয়ে আমি একটা স্পর্শ বার্তা দিলাম তখন বাড়িওয়ালাদের উদ্দেশ্যে, যে মানে যদিও বার্তাটা আমার দেওয়া ঠিক হয় নাই, কিন্তু আমার কোনো উপায় ছিল না। কারণ আমি যদি আমার বাড়ির গেট যদি তালা মেরে রাখি, তাহলে তাকে উঠতে পারবে না, উঠে তো আর আমাদের উপর আক্রমণটা করতে পারবে না। কারণ অনেক বাড়ি, অনেক মার্কেট, ছাদ হচ্ছে রাস্তার সাথে। তখন আমি বললাম, যেই মার্কেট থেকে, যেই ছাদ থেকে আমার ভাইদের উপরে ইট মারা হবে, সেই মার্কেট, সেই ছাদ আমরা গুড়িয়ে দেবো। যখন এই মেসেজ মোটামুটি সবার কাছে পৌঁছায়, তখন এই জিনিসটা বন্ধ হয়। সবাই মোটামুটি তাদের বাড়ির যে গেটগুলো সবাই তালা মেরে রেখে কেউ রাস্তা দেয় না। আর একদিন হচ্ছে আমরা 19 জুলাই যখন মিছিলটা নিই, তখন আপনার এই দুইটা সবাইকে নির্দেশ দেওয়া হলো যে আমাদের শাহবাগে শহীদ মিনারে যেতে হবে। আমরা যখন মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছিলাম, তখন অনেকে বলি যে জুলাই একটা সংগঠনের আন্দোলন, মানে একক সংগঠনের ক্যাডেট দেই আমরা। আসলে কি জুলাই কি একক সংগঠনের ক্যাডেট? যারা জুলাইয়ের এককভাবে ক্যাডেট নিতে চাচ্ছেন, জুলাই তো আপনাদের না, আপনারাও জুলাই করেছেন, আমরাও জুলাই করেছি, যারা জুলাই ডাক দিয়েছে তারাও জুলাই করেছে, এবং জুলাইয়ে সাধারণ মানুষ যারা আছে তারাও জুলাই করেছে। তার প্রমাণ আমরা, যারা আমরা রাজপথে থেকে জুলাই করেছি। রাস্তা দিয়ে যখন যেতাম, তখন মুরব্বী মহিলারা, মুরব্বী মানুষ এবং পাড়া মহল্লার লোকজন সব রাস্তায় আসতো। কেউ আমাদের পানি দিত, কেউ আমাদের মুড়ি দিত, কেউ আমাদের বিস্কুট দিত, বিভিন্ন খাবার দিত, আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতো। তারা তো দল করে না, তারা হচ্ছে এই দেশের স্বৈরশাসক সরকারের বিরোধী, আমাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে। কিন্তু এখন এই জুলাইয়ের যে ক্যাডেট, তাদেরকে তো আমাদের দিতে হবে, তাদেরও তো জুলাই অবদান আছে। জুলাইয়ের অবদান, আপনার রিক্সাওয়ালাদের যে অবদানটা, আমি যতদিন আপনার স্লোগান দেওয়ার জন্য রিক্সা নিয়েছি, বিশ্বাস করেন একটা রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিতে পারি নাই। বলছে ভাই ভাড়া নেব না। রামপুরাতে যেই রিক্সাওয়ালা, ওর হচ্ছে আপনার মাথার এই সাইডটা গুলি লেগেছিল, এই সাইডে এরকমভাবে বেরিয়ে গেছিলো গুলিটা, এরকমভাবে নিয়ে বেরিয়ে গেছিলো, রক্তে রঞ্জিত অবস্থায় ও একটা সিঁড়ির ভিতর পড়েছিল। পাশের বিল্ডিংয়ের কেউ ওকে রক্ষা করতেছিল না, হসপিটালে নিয়ে যাওয়ার মানুষ ছিল না, তো রিক্সাওয়ালা ছিল, তার তো অনেক অবদান। যখন আমরা শাহবাগের দিকে টান দেই মিছিল, আমরা প্রথম বেশি লোকজন ছিলাম না, যখন নতুন বাজার থেকে মিছিলটা টানলাম, স্লোগান দেওয়া শুরু করলাম, হাজার হাজার লোকজন নিয়ে আমরা মিছিল টানতে শুরু করলাম। 4 থেকে 5 জন, কেউ মাইকে স্লোগান দিচ্ছি, আমি রিক্সায় উঠে স্লোগান দিচ্ছি। টানতে টানতে যখন আমরা আবুল হোটেল গেলাম, আবুল হোটেল পার হয়ে আপনার মগবাজার দিয়ে আমরা হচ্ছে আপনার বাংলা মোটর গেলাম। বাংলা মোটর গিয়ে আমাদের মনে হয় এটা আমার দেশ না, এই দেশে আমরা ভিন্ন জাতি, ভিন্ন জায়গা থেকে এসেছি। এই দেশের প্রশাসন, এই দেশের শাসক গোষ্ঠী আমাদের এই দেশে রাখবে না, আমাদের মোকাবেলা করবে। বাংলা মোটর থেকে যখন কারণ বাজারের দিকে তাকালাম, চায়না রাইফেল, AK-47, আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার, পুলিশের শত শত সদস্য আমাদের উপর পাখির মতো গুলি করা শুরু করলো। আমি স্তব্ধভাবে দাঁড়িয়ে গেলাম, তাকালাম সামনে, তাকে যেই কয়টা ছেলে সামনে আগিয়ে গেল, সে আর ব্যাক আসতে পারলো না, সে ওই জায়গায় লুটে পড়েছে। 4 থেকে 5 জন সামনে গেল, সামনে গিয়ে দেখলাম কারো বুকে গুলি লেগেছে, কারো পায়ে গুলি লেগেছে, কারো মাথায় লেগেছে, কেউ আহত, কেউ জায়গায় ডেড। পিছনে দেখতেছি শাহবাগের অবস্থা আরো ভয়ঙ্কর। শাহবাগে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, কারণ বাজারে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে আমরা ফিরে আসি। এইভাবে ধারাবাহিকভাবে আন্দোলন চলতেছে। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক যারা আছেন, কিছু সাংবাদিক আমাদের সহযোগিতা করেনি, কিন্তু সবাই যে একটা না, অনেক সাংবাদিক আমাদের সহযোগিতা করেছে, সত্য নিউজটা প্রচার করেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার রামপুরাতে কিছু ভিন্ন দেশি লোক দেখতাম আমরা, প্রশাসনিক পোশাক পরা। স্ট্রেস ইউনিভার্সিটিতে আন্দোলনের ব্যাপক অবদান এদের নিয়ে যখন মুভ করতাম, তখন রামপুরাতে এদের চিনতাম না, এরা এই পোশাকধারী লোকগুলা হিন্দি বলতো। আমাদের দেশে পুলিশ প্রশাসন যখন যোগ দেয়, তাদের নির্দিষ্ট একটা উচ্চতা আছে, পাসপোর্ট 6 ইঞ্চি, এটা আপনারাও জানেন। কিন্তু তখন আমাদের মনে হতো এটা পাসপোর্ট 6 ইঞ্চি না 4 ইঞ্চি। পাসপোর্ট 4 ইঞ্চি ডিফেন্স
রেঞ্জের সৈনিক হয় কিভাবে, কনস্টেবল হয় কিভাবে সম্ভব, এটা কারা? মনে অনেক প্রশ্ন জাগতো, এগুলো কারা? বিটিভি ভবনে যে হামলাটা হলো, এই বিটিভি ভবনের হামলাটা ওই দিনটা হচ্ছে আপনার আমাদের অনেক ভাই শহীদ হয়েছে এই ব্রিজের উপরেই, চোখের সামনে ব্রিজের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অনেক ভাই, যাদের নির্দিষ্ট কোনো তথ্য আমরা জানি না, আমরা দিতে পারি নাই। আমরা সবাই 1400 নিয়েই ব্যস্ত, আসলে 1400 না, এই সংখ্যাটা আরো বেশি। এবং আমি মনে করি সবচেয়ে থেকে সংখ্যাটা বেশি হচ্ছে স্ট্রেজ ইউনিভার্সিটির সামনে। এই সংখ্যাটা হাতিঝিল বলতে পারবে, যদি হাতিঝিলের মুখ আল্লাহ খুলে দেয়, হাতিঝিল বলতে পারবে কত লাশ এই হাতিঝিলে ফেলেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আমরা যারা বলে যে বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল না, তারা যদি রাজপথে থাকতো, তারা যদি অংশগ্রহণ করতো, তারা জানতো। আমি যাদের চিনি জানি, আমরা 17 বছর রাজনীতি করি, ঢাকার রাজনীতি করি, যদি কারো নামও না জানি, তাদেরকে আমরা চিনি, তাদের ফেস আমরা বুঝি যে তারা আমাদের লোক, আমাদের ভাই, আমাদের সংগঠনের। আমি 90% আমার সংগঠনের লোক আমি আন্দোলনে দেখতে পেয়েছি। জুলাইয়ের ক্যাডেটটা সকলকে দেন, জামাতকে দেন, বিএমপিকে দেন, এবং আরও যারা ছোটোখাটো সংগঠন আছে তাদেরকে দেন। আপনারা যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন আপনারা নেন। আর বিশেষ করে যেটা আপনারা করেছেন, যেটা করতেছেন, আপনারা হচ্ছে বেসরকারি যে ইউনিভার্সিটিগুলো, আপনারা খেয়াল করবেন, বেসরকারি ইউনিভার্সিটিগুলো অনেক অবদান। বেসরকারি ইউনিভার্সিটিতে জুলাইয়ের হাল ধরেছি আমরা, নেতৃত্ব দিয়েছি আমরা একসাথে মিলেমিশে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিযানের পরে। তাহলে সেই জায়গায় বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে ক্যাডেট দিতে সমস্যা কি? আপনারা বিভিন্ন সংগঠন করেছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, এই বেসরকারি ইউনিভার্সিটির মানুষগুলোকে কেন দায়িত্ব দেন না? আপনারা তো একা আন্দোলন করেননি। মহানগর যারা করছে, সাতুল যারা করেছে, তিতুমির করেছে, এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তাদেরকে কেন ক্যাডেট দেন না? ক্যাডেট দিতে সমস্যা কি? আপনারা এদেরকে ক্যাডেট দেন, এদেরকে তাদের যে সম্মান, আপনাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না। আমরা জুলাই যোদ্ধা, আমরা জুলাই যুদ্ধের সম্মানটা চাই। আপনার আন্দোলনের আরেকটা জিনিস খেয়াল করবেন, উত্তরা তো ব্যাপক অবদান ছিল আন্দোলনের। উত্তরা তো বেসরকারি ইউনিভার্সিটির অবদানটা বেশি ছিল। উত্তরা তো তার কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, কোনো ইউনিভার্সিটি নাই। উত্তরা কারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? উত্তরা আন্দোলনের নেতৃত্বটা বিএনপি দিয়েছে, তার সাথে বেসরকারি ইউনিভার্সিটি ছিল, বিভিন্ন কলেজ ছিল, বিভিন্ন স্কুল ছিল। আবার হচ্ছে আপনার যাত্রাবাড়িতে দেখবেন, আপনারা সাংবাদিক ভাইরা জানেন, সবাই জানে, যাত্রাবাড়িতে কোনো ইউনিভার্সিটি আছে বা যাত্রাবাড়িতে কোনো কিছু আছে? যাত্রাবাড়িতে কারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? আবার যাত্রাবাড়িতে থেকে শুরু করে চিটাগাং রোড পর্যন্ত বিএনপির লোকজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জামাত দেয়নি সেটা বলবো না, তারাও দিয়েছে। এবং হুজুররা যারা আছে, হেফাজত ইসলাম থেকে শুরু করে, এরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। একক আন্দোলনের নেতৃত্ব নেবেন না। আর সর্বশেষ আপনার যেটা হচ্ছে 5 আগস্ট যখন চারোপাশ থেকে যখন ঢাকা অ্যাটাকের একটা আতঙ্কে ছিলাম, 5 আগস্টের রাত্রে সবচেয়ে থেকে বেশি আতঙ্কে ছিলাম আমি বাসার 7 তলা, আমার বাসা 7 তলার ছাদের উপরে যখন আমি বসলাম, দেখলাম হচ্ছে আপনার বাসাটা আমার মহাখালীতে ছিল, আপনার মহাখালী আরজতপাড়া, যেটা আরজতপাড়াতে ব্যাপক উপরে হেলিকপ্টার, নিচে আলো, হেলিকপ্টার থেকে আলো মারা হচ্ছে। আমি নেট যেহেতু বন্ধ, ডাইরেক্ট ফোন একজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, এমন হচ্ছে কেন? ক্যান্টনমেন্টের উপরে হেলিকপ্টার চলতেছে, এই জায়গায় হেলিকপ্টার চলতেছে, মানে কি করতে চাচ্ছে, কি হচ্ছে দেশে? বলছে এই জায়গায় ব্যাপক আকারে যৌথ বাহিনীর অভিযান হচ্ছে, রাস্তাঘাটে রাত্রিবেলা জানে পাচ্ছে, কোনো দল নাই, কোনো বিদল নাই, তাকে গ্রেপ্তার করছে। বলছে আমি আমার এলাকায় কি হওয়ার সম্ভাবনা আছে? বলছে হ্যাঁ, সম্ভাবনা আছে। ব্যাপক আতঙ্কিত যে কি করব এখন যদি গ্রেপ্তার হয়ে যায় রাত্রিবেলা। তখন আপনার বাসার উপরে যে ছাদের পানির ট্যাঙ্কি থাকে, ট্যাঙ্কির পিছনে ছোট্ট একটা জায়গা আছে, সারা রাত পানির ট্যাঙ্কি নিচে ছোট্ট একটা জায়গায় কাটিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যত জনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে যোগাযোগ করেছি। যোগাযোগ করে আপনার কোনোভাবেই মেন রোডে উঠতে পারছিলাম না, যেহেতু আমরা বাড্ডা থেকে ঢুকি, নতুন বাজার থেকে ঢুকি, আমাদের স্পট যেহেতু এটা, চিন্তা ভাবনা নিচ্ছি বাড্ডা থেকে ঢুকবো, কিন্তু বাড্ডা থেকে ঢোকার কোনো পরিবেশ ছিল না, প্রশাসনের একটা ভয়ঙ্কর পরিবেশ। আপনার তখন সিদ্ধান্ত নেই যে বাড্ডা থেকে হাতিঝিলের যে কোনাটা, এই কোনা দিয়ে ঢুকবো। ওই কোনায় যখন গেলাম, যাওয়ার সাথে সাথে দেখলাম আলহামদুলিল্লাহ আমার দলের প্রায় 300 থেকে 400 নেতাকর্মী। ওই জায়গায় কিন্তু জামাত খুঁজে পাই নাই, সব কিন্তু আমাদের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন। তখন পুলিশ সরাসরি গুলি করতেছে ওই জায়গায়। পুলিশ হাতিঝিলের রামপুরার যে কোনার ওই মাথাটা, আর আমরা হচ্ছে হাতিঝিলের এই কোনাটা, ব্যাপক গুলি করেছে, কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না, টিয়ার গ্যাস মারতেছে, চোখে মুখে কিছু দেখতেছি না, চোখে ধোয়া ঢুকছে। তখন আপনার পাড়া মহল্লার যে মহিলারা আছে, এরা করলো কি, আপনার আমাদের জন্য যে টুথপেস্ট যেটা ওইটা দিল, তো আপনার একটু ধোয়াটা কম লাগে বা চোখ জলে কম, আমাদের দিল, আমরা সবাই মুখে লাগিয়ে নিয়ে আপনার নামানোর পরে আমাদের তো অস্ত্র নাই, পুলিশের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্র মানে একটা লাঠি আর স্লোগান আর আমাদের শক্তি, এটাই আমাদের অস্ত্র। আমরা সামনের দিকে যতবার এগোনোর চেষ্টা করি ততবার পিছাই, কারণ কোনোভাবেই ঢুকতে পারছি না। সর্বশেষ আমরা ওই জায়গা থেকে প্রশাসনকে আপনার পিছুটাতে সমর্থন হই। আগে যেতে রামপুরে যখন মাথাটায় যাই, মানে হাতে দিলে যে মাথাটা, ওই জায়গায় যাওয়ার পরে প্রশাসন চলে যায় হচ্ছে বাড্ডা থানার সামনে। আর এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, সেনাবাহিনী আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমাদের অন্য স্পটে কি করছে আমরা জানি না, আমাদের স্পটটাতে সেনাবাহিনী আমাদের অনেক সহযোগিতা করেছে। তারা কখনো কোনোদিন আমাদের উপর আক্রমণ করেনি, আমাদের কোনো খারাপ ভাষায় কথা বলেনি,
আমরা তাদের সামনে দিয়ে সবসময় শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে গেছি, তারা দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কোনো আক্রমণ করার চেষ্টা তারা কখনো আমাদের করেনি, তারা আমাদের সহযোগিতা করেছে। যখনই রামপুরে কোনাডায় হাতিঝিলের কোনায় দাঁড়ালাম, তখন পুলিশ সব হচ্ছে আপনার ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে ওদের যেটা আছে আর কি বাড্ডা থানার সামনে দাঁড়িয়েছে, আর সেনাবাহিনী দাঁড়িয়েছে হচ্ছে রামপুরের যে ব্রিজটা সম্পূর্ণ সেনাবাহিনী ভরা আর কি, অনেক সেনাবাহিনী। পুলিশ ওই জায়গা থেকে একবার আমাদের দিকে তাকায় আর একবার হচ্ছে পিছনের সাইডটা তাকায়। এখন আমাদের টার্গেট ছিল যে পুলিশকে দুই সাইড থেকে আমরা চাপ দেবো, পুলিশ যেমন থানায় ঢুকে যায়, তারা একটা নিরাপদ আশ্রয় নিয়ে থানায় ঢুকে যায়, এটা আমাদের মূলত পলিসি ছিল। ওইভাবেই আমরা যাচ্ছি আর কি। আমরা এদিকে আগাই, বাড্ডা থানার দিকে যাই, আর বাড্ডা থানার পিছন থেকে আপনার এক কথা হচ্ছে লিঙ্ক রোডের মাথা থেকে একটা মিছিল আসে, ওরা করে কি আমাদের দিকে গুলি করে, ওই দিকে গুলি করে। এতক্ষণে হঠাৎ আমরা সেনাবাহিনীর সাথে সামনে গেলাম, আমি এবার একটু আপনার রামপুরে ব্রিজের দিকে গেলাম সেনাবাহিনীর সাথে, যার পরে সেনাবাহিনীর বললাম যে আপনারা আমাদের জন্য কিছু করেন। সেনাবাহিনী হয়তো তখন মেসেজ পেয়েছে, বলছে আপনারা আমাদের দুপুর 1টা পর্যন্ত সময় দেন, 1টার সময় আপনাদেরকে ছেড়ে দেবো, আপনার গণভবনের দিকে আপনারা চলে যাবেন। এবার পুলিশ ওই দিকে আমাদের ছাড়তেছে না, কোনোভাবেই না। পুলিশে বারবার বলতেছে যে শেখ হাসিনা থাকবে না, শেখ হাসিনা পদত্যাগ করবে, অটোমেটিক খবরও চলে আসছে, কিন্তু বাড্ডা থানার পুলিশ আমাদের কোনোভাবেই ছাড়তেছে না। পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেলাম। একটা পর্যায়ে আমি পুলিশের সামনে গেলাম, গিয়ে বললাম যে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বাড্ডা থানার দিকে চলে যান। কিন্তু কিছু পুলিশ কথা শুনতেছিল আর কিছু শুনতেছিল না, এত মানুষ তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে পুলিশের সাথে যখন এগিয়ে যায়, তখন পুলিশ গুলি ছোড়া শুরু করে। হঠাৎ আমি তাকিয়ে দেখি আমার মাথার ভিতর রক্ত, মানে একটা রাবার বুলেট আমার মাথার ভিতর ঢুকে গেছে। আমি তখন একটা গলির ভিতরে যাই, হাত দিয়ে দেখি আশেপাশে গুলি লাগছে কিনা, তখন দেখি আমার মাথার ভিতরে গুলি লেগে গেছে। এই সংগ্রাম চলছে, চলবেই, যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী বাকশাল সরকারের বিরুদ্ধে সংগ্রাম চলবে। আমি যদি মারা যাই, আমার মাকে আমি বলতেছি তুমি আন্দোলনে যোগ দাও, আমার ভাইকে আমি বলে যাচ্ছি তুমি আন্দোলনে যোগ দাও, আমার বাবাকে বলে দিচ্ছি আন্দোলনে যোগ দাও। যদি এই দেশ এই শেখ হাসিনার হাত থেকে স্বাধীন করা না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। কেউ আর ঘরে বসে থাকবেন না, যে যেখানে আছেন সেখান থেকে আন্দোলনে যোগ দেন। আন্দোলনের বিকল্প কিছু নাই। শেখ হাসিনা পালাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, কিন্তু বৈষম্য এই বাংলাদেশে থাকবে না, বাংলায় কোনো বৈষম্য থাকবে না। সবথেকে থেকে বড় কথা হচ্ছে সর্বশেষ যে শহীদ আলামিন, আপনার ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আমার খুব কাছের বড় ভাই। ওই দিনকে আমাদের স্পটে উনি শহীদ হয়েছে, বাড্ডা থানার সামনে পুলিশ চায়না রাইফেল দিয়ে তার কপালের এই জায়গাটা গুলি করছে, সে জায়গায় ডেট। ওই দিনকে যদি আমরা চাইতাম তাহলে পুলিশকে আমরা হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে দিতে, যদি আমরা চাইতাম যে পুলিশ এই জায়গাতে বের হবে না, যদি চাইতাম ওই জায়গায় অ্যাটাক করবো বা আগুন ধরে দেবো, আমরা দিতে পারতাম। কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা করিনি। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আমাদের নেতাকর্মীদের আটকে রাখার জন্য, কোনোভাবেই যেমন থানায় না যায়, কিন্তু পুলিশ আমাদের সাথে সেই ব্যবহারটা করেনি। পুলিশ আপনার এমনভাবে চায়না রাইফেল দিয়ে গুলি করেছে, ওই জায়গায় সর্বশেষ শহীদ আমার ওই ভাই শহীদ আলামিন। আর যখন পুলিশ ওই জায়গায় একটা পর্যায়ে পুলিশের আপনার গোলাবারুদ শেষ হয়ে যায় বাড্ডা থানার, তখন তো ওদের আর কিছু করার ছিল না। তখন আমরা আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে সবাইকে গোছগাছ নিয়ে আমরা গণভবনের দিকে মুভ করি, আর সবাইকে ওই জায়গায় বাড্ডা থানার পাশে একটা মসজিদ ছিল, মাইকে ঘোষণা দেই আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। দেখেন দীর্ঘদিন 17 বছর আওয়ামী লীগ এদেশে ক্ষমতায় ছিল অগণতান্ত্রিক ভাবে, ভোটারবিহীন, মানুষ ভোট দিতে পারেনি। এখন যদি আমাদের সংগঠন, যেহেতু আমাদের দল সরকার গঠন করেছে, এখন চাইলে আপনি যদি একবারে বোঝা চাপিয়ে দেন, মানুষ যেটা চায় সেটা পারবে না। এই রাষ্ট্রীয় কাঠামো ঠিক করতে সময় লাগবে। আমাদের চেয়ারম্যানকে, প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে। উনি যে পরিকল্পনা নিয়েছেন, অটোমেটিক তার পরিকল্পনা মাফিক উনি কাজ করা শুরু করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি অতি দ্রুত উনি রাষ্ট্রীয় কাঠামো ঠিক করবেন। এগুলা সুসাময়িক পাখি বলতে কি আওয়ামী লীগের সাথে অনেকেই ক্ষিপ্ত, আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী যারা মুখোশধারী, আপনার সাপ যেমন সোলম চেঞ্জ করে, এরা ওইটা চেঞ্জ করে। ওরা যখন আওয়ামী লীগ থাকে, কিছু ব্যবসাদার আছে, যখন আওয়ামী লীগ থাকে তখন তারা আওয়ামী লীগ হয়ে যায়, যখন বিএনপি আসে তখন তারা বিএনপি হয়ে যায়। মানে এক কথায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেই সরকার থাকে তাদের সাথে মেশার চেষ্টা করে। এই কারণেই এগুলা ঘুরতেছে আর কি। যখন আমরা 50 থেকে 60 জন ছিলাম, এখন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কোথা থেকে আসলো। এখন কিছু ইনঅ্যাক্টিভ নেতাকর্মী ছিল, তারাও অ্যাক্টিভ হয়েছে। আওয়ামী লীগ থেকে কিছু আসার চেষ্টা করেনি তা না, তাদেরকে আমরা দল তাদেরকে চিহ্নিত করতেছে, এবং যারা তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের প্রতি দল ব্যবস্থা নিচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন যেটা ভাই আমার মতে সেটা হচ্ছে জামাত। আমি জামাতের বিষয়ে যে বিষয়ে বলতে চাই ভাই, জামাত আমাদের বন্ধু, 17 বছর একসাথে আন্দোলন করেছি, একসাথে ঘুমিয়েছি, একসাথে খেয়েছি, তাদের অনেক ভালো মনে করতাম যে তারা একসাথে, তো আমাদেরই তো ভাই। আপনার রাজনীতি গুপ্ত হবে কেন ভাই? রাজনীতি তো প্রকাশ্যে করার জিনিস। আমরা তো বিএনপি করি, বাম সংগঠন আছে, বিএনপি আছে, তারা তো গুপ্ত রাজনীতি করে না, তারা তো প্রকাশ্যে রাজনীতি করে। তাহলে জামাতের যারা প্রকাশ্যে রাজনীতি করেছে তারাই তো শিবির করে, তারাই তো জামাত করে। আপনি 17 বছর গা ঢাকা দিলেন, 17 বছর পানিতে ডুব দিলেন, ডুব দিয়ে 17 বছর পরে উঠে বললেন যে আমি জামাত করি। তো 17 বছর আপনি কোথায় ছিলেন? 17 বছর তো আপনি আওয়ামী লীগে ছিলেন। তাহলে জামাত যদি এই সমস্ত লোকজনকে যদি আশ্রয় প্রশ্রয় না দেয়, শুধু আশ্রয় প্রশ্রয় না, সমস্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, জুলুম চালিয়েছে, তাদের পক্ষ নিচ্ছে, তাদেরকে জামাত বানিয়ে দিয়েছে। শুধু যে আমাদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছে তা না, এরা হচ্ছে আওয়ামী লীগের মানে জামাতের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে।
তারা কেন জামাত বানাচ্ছে, তাদের পক্ষ নিচ্ছে কেন? যদি এইটা না করে তাহলে তো আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। জামাতের প্রতি আমার ব্যক্তিগত আহ্বান যে আপনারা স্বতঃস্পর্শভাবে রাজনীতিটা করুন, আপনারা গুপ্ত রাজনীতি থেকে সরে আসুন, আপনারা যারা শিবির করে জামাত করে তাদের প্রকাশ্যে নিয়ে আসুন। আমি যেহেতু দীর্ঘদিন ধরে মহানগর ছাত্রদল করি, আরেকটা বিষয় মহানগর ছাত্রদলের আমাদের যে শর্ট একটা কমিটি ছিল, ওই কমিটি যেইভাবেই হোক আমি পোস্ট পদবি পাইনি। আর আপনারা জানেন শনিবারে, যে গত শনিবার যেটা চলে গেছে আর কি, এই শনিবারে আমাদের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, তারপর সভাপতি সালাউদ্দিন আহমেদ, সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে একটা কমিটি স্বাক্ষরিত হয়েছে। সেই কমিটিতে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এই জন্য আমি মহানগর ছাত্রদল এবং ঢাকা আপনার সেন্ট্রাল ছাত্রদলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেহেতু আমি মহানগর করছি এবং মহানগর যদি আমাকে কোনো দায়িত্ব দেয় আমি দায়িত্ব নিতে প্রস্তুত। দল আমার প্রতি যেই সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত দিয়ে খুশি, তাতে আমি সন্তুষ্ট। আমরা মূলত হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমাদের দল যেটা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আসা নিয়ে মানুষের ভিতরে একটা ভয় আতঙ্কে ছিল। যেহেতু ছাত্রলীগ এমনভাবে প্রতিষ্ঠানটা সৃষ্টি করেছে, প্রতিষ্ঠানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, একটা সন্ত্রাস কায়েম করেছে। এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা ছাত্রদল যারা করি আমরা সন্ত্রাস না, আমরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ চাই। আমরা যেই ঢাকা মহানগর ছাত্রদল যারা আছে আমরা সুষ্ঠু পরিবেশ চাই, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা মানুষের দুঃখ দুর্দশায় দাঁড়াতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, ছাত্রদের জন্য কাজ করতে চাই, হল নিয়ে কাজ করতে চাই, ইউনিভার্সিটি নিয়ে কাজ করতে চাই। ছাত্র রাজনীতি বন্ধের যে বিষয়গুলো আমি জানি না এরা কেন বলে ছাত্র রাজনীতির বন্ধের বিষয়ে। পৃথিবীতে যত বিপ্লব সংগঠিত হয়েছে আপনি খেয়াল করবেন প্রত্যেকটা বিপ্লব ছাত্র দিয়েই সংগঠিত হয়েছে। তারা হয় বামের সাথে জড়িত ছিল, তাই সরাসরি যে কোনো সংগঠনের সাথে জড়িত ছিল। আজকে আমাদের কলেজের কথা বলেন, কলেজে যে বিষয়টা আসছে, তিতুমিরে যে বিষয়টা আসছে, এরা কারা? এদেরকে আমি ধন্যবাদ দিতাম যদি যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন যদি এরা বলতো যে ছাত্রলীগের রাজনীতি বন্ধ চাই, ছাত্র রাজনীতি বন্ধ চাই, তখন আমি ধন্যবাদ দিতাম। এখন একটা নির্বাচিত সরকার আসছে, দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আসছে, এখন তারা এগুলো বলবে কেন? কারণ জুলাই বিপ্লবদের ছাত্র দিয়েই সংগঠিত হয়েছে। তাহলে আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে পারতাম না। সার্জিস, আপনার নাহিদ, এরা যদি কোনো সংগঠন না করতো এরা এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে পারতো না। এরা যে কোনো সংগঠনের সাথে লিপ্ত ছিল, সেটা যেই সংগঠনের সাথেই হোক, তাই জন্য এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ইডেন কলেজে যে বিষয়গুলা, ইডেন কলেজ হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে একমাত্র কলেজ যেগুলো শুধু মহিলা ভিত্তিক কলেজ আর কি। এই কলেজটাতে বিগত দিনে অনেক ভালো ভালো রাজনীতিবিদ আসছে, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে। তাহলে এগুলা করবে কেন? ইডেন কলেজও রাজনীতি চলবে, তিতুমিরও রাজনীতি চলবে। রাজনীতি দিয়েই বিপ্লবের উত্থান হয়।